দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না নিয়ে, যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল যে 2024 লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট হোক। এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে, 9 ফেব্রুয়ারির জাজমেন্টে। সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে, যে 13 দফা ডকুমেন্টেশন, ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না। কনস্টিটিউশনাল বডি সংবিধানের 324 থেকে 329 এবং বিশেষ করে 324 থেকে 326 ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না বলেছে। ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে। বিচার বিভাগকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, এটা একটা বাংলার মানুষের এই ভোটাধিকার রক্ষার লড়াইতে এটা একটা ঐতিহাসিক জয়, হিউজ ভিক্টরি। যারা বৈধ ভোটার, যাদের নাম কাটার চক্রান্ত চলছে, মৃত্যুর মিছিল চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, বয়স্ক থেকে অসুস্থকে এনে লাইনে দাঁড় করানো হচ্ছে, এবং তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক লোককে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্যান্য ক্লেম, অবজেকশন, যা নথি আছে সেগুলো বিচার বিভাগ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাদের দায়িত্ব দেবেন, সেই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে চেয়েছে, মান্যতা পেয়েছে, এবং এটা একটা ঐতিহাসিক জয়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ। দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে অনাস্থা অভিযোগ, পাল্টা অভিযোগ। কমিশন আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যেই আস্থার অভাব। এসআইআর নিয়ে এই ধরনের দোষারোপের পালা অনভিপ্রেত। একেবারে কড়া সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে, অর্ডারে আর কি কি রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, দেখো, সুপ্রিম কোর্টের এই হচ্ছে অর্ডার ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে। আজকে এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি এবং জাস্টিস বিপুল এম পাঞ্চলি, এদের এই 3 সদস্যের বেঞ্চ আজকে এই এসআইআর মামলা শোনার পরে তাদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আপলোডও করে দেওয়া হয়েছে। এখন নির্দেশে কি রয়েছে দেখো, মূলত নির্দেশে সুপ্রিম কোর্ট তার নির্দেশে আজকে যেটা বলেছে যে দুটো সাংবিধানিক সংস্থার মধ্যেই এখন অনাস্থা দেখা যাচ্ছে, যে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, আর একজন পাল্টা অভিযোগ করছে। কমিশন একদিকে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদেরই একে অপরের মধ্যে অনাস্থা রয়েছে, আস্থার অভাব রয়েছে। তো এসআইআরের কাজ মসৃণভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে এই ধরনের দোষারোপের পালা অনভিপ্রেত, এটা আজকে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলছে। এবং সেই কারণে সুপ্রিম কোর্ট তার কী নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে বলছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিচ্ছে যে এই পরিস্থিতিতে যারা বর্তমানে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট কোর্টের জজ রয়েছেন বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ রয়েছেন তাদের, এবং অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ যাদের কর্মদক্ষতা এবং সততা প্রশ্নাতীত, এই রকম ডিস্ট্রিক্ট জাজ বা অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ বা অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার, তাদেরকে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিচ্ছেন যে তারা এখন এই এসআইআরের কাজটা করবেন।
লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত স্কুটিনির কাজ বাকি রয়েছে তারা সেই কাজ করবেন। সুপ্রিম কোর্ট এখানে তার রায়ে কি বলছে, যে নিরুপায় হয়েই আমাদেরকে এই নির্দেশ দিতে হচ্ছে, এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো উপায় নেই। অর্থাৎ যেখানে রাজ্য সরকারের অফিসার, অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসার এবং বাইরের রাজ্য থেকে নিয়ে এসে অফিসারদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা, এই সমস্ত কিছু নিয়ে এক পক্ষের অভিযোগ আর এক পক্ষের ওপর রয়েছে। যেরকম রাজ্যের অভিযোগ হচ্ছে বাইরের রাজ্য থেকে অফিসারদের নিয়ে এসে নিয়োগ করে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করে তাদেরকে দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে এই রাজ্যের যেরকম অভিযোগ, অন্যদিকে নির্বাচন কমিশনের অভিযোগ রাজ্য তাদের পর্যাপ্ত পরিমাণে অফিসার দিচ্ছে না, বা অফিসার দিলেও যে পর্যায়ের অফিসার নির্বাচন কমিশন চাইছে রাজ্য সেই পর্যায়ের অফিসারদের দিচ্ছে না। সেক্ষেত্রে আবার রাজ্যের বক্তব্য যে এই ক্যাটাগরির অফিসার যেটা নির্বাচন কমিশন চাইছে সেটা পর্যাপ্তভাবে রাজ্যের হাতে নেই। অর্থাৎ এই নিয়ে জটিলতা, সওয়াল জবাব, তার মধ্যেই সুপ্রিম কোর্টের এই রায় যে এই সমস্ত কিছু থেকে মুক্ত হতে এবং মসৃণভাবে এসআইআরের কাজ করতে এই সুপ্রিম কোর্ট নিরুপায় হয়ে এই নির্দেশ দিচ্ছে যে এখানে এবার জুডিশিয়াল অফিসারদেরকে কাজে লাগানো হবে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবেন। কোনো বাধা ছাড়া মসৃণভাবে এসআইআর করাই হচ্ছে এখন সুপ্রিম কোর্টের কাছে একমাত্র চিন্তার কারণ, এটা সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে। এবং সুপ্রিম কোর্ট আরও বলছে 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তারপরেও যে কাজ বাকি থাকবে সেই কাজ, অর্থাৎ অতিরিক্ত ভোটার তালিকা বের করে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি একটা ভোটার তালিকা বেরোবে, তারপর প্রয়োজনে আবার অতিরিক্ত ভোটার তালিকা বেরোবে, সেটা মনোনয়ন পর্ব শুরুর আগেই নির্বাচন কমিশন বলেছে যে মনোনয়ন পর্ব শুরুর আগে এই কাজ করা যেতে পারে। এই সুপ্রিম কোর্ট আজকে একদম নির্দেশ দিয়ে পুরো কোন দিন কি করতে হবে, কাদের করতে হবে, তাদেরকে কাদের সাহায্য করতে হবে, এই সমস্ত কিছু বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট তার নির্দেশে একথাও পরিষ্কার করে বলে দিয়েছে জুডিশিয়াল অফিসারদেরকে কাজে সাহায্য করতে হবে রাজ্যের যে সমস্ত অফিসার ডেপুটেশনে নির্বাচন কমিশনের কাজ করছেন তাদেরকে, অর্থাৎ ইআরও, এইআরও এদেরকে। অন্যদিকে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার হিসাবে নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে এসছে তাদেরকেও এই জুডিশিয়াল অফিসারদেরকে কাজে সাহায্য করতে হবে। আর এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটাই নির্বাচন কমিশন এবং রাজ্যকে মেনে চলতে হবে। এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে এই নির্দেশ তারা দিচ্ছেন এবং এই 10ই মার্চ একদমই এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস যেটা উল্লেখ রয়েছে এই রায়ে, যে ব্যতিক্রমী পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় বিচারপতিরা। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টের নিয়ে এগুলো করায়। নতুন নাকি? কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললে একটা রুটিন কাজ, রেগুলার কাজ আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কীরকম পদে পদে আমি একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। নির্বাচন কমিশনকে সব রকমের সহযোগিতা করার পর, ভোটার লিস্টের প্রথম পর্ব শেষে যাওয়ার পর, তাদের যা চোরা গোপ্তা কারবার সব করে দেওয়ার পর এবার তাদের মনে হয়েছে ব্যাপারটা ভালো করে দেখা দরকার। সহযোগিতা এক্সপেক্ট করেছিলাম আমরা এই বাংলার মানুষ, যে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই রাজ্য সরকার এসআইআর করতে দেব না ধমকি দেওয়া হলো, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ধমকি দিল, তারপরে সব মেনে নিল। মেনে নেওয়ার পর আবার টিকরমবাজি করতে আরম্ভ করলো। এখানকার পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের অফিসারদের মাধ্যমে কি করছে তারও তদন্ত হওয়া দরকার।
এই যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, যেখানে সর্বোচ্চ আদালত বলছে যে নিরুপায় হয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমি আবারও চলে যাব সরাসরি অতনু হালদার রয়েছে নিউজ রুমে। অতনু, তুমি যেরকম বলছিলে, দেখো একবারই মানে সুপ্রিম কোর্টের যেটা পরিষ্কার বক্তব্য যে ব্যতিক্রমী পরিস্থিতিতে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হলো এবং জুডিশিয়াল অফিসার এবং অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদেরকে এই এসআইআরের কাজ মসৃণভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দেওয়া হলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে সংবিধানের 142 ধারায় এই ক্ষেত্রে প্রয়োগ করা হলো এবং সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এবং তোমাকে বলছি আজকে সুপ্রিম কোর্টের এই যে অর্ডার, তাতে আরও একটা গুরুত্বপূর্ণ দিক বলা হয়েছে, সেটা হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হচ্ছে যে এই এসআইআর পর্ব চলাকালীন বিভিন্ন অভিযোগ নির্বাচন কমিশনের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশনের অভিযোগ ছিল যে পুলিশ বিভিন্ন ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকছে। এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজিপিকে আগেই এফিডেভিট জমা দিয়ে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে জানাতে বলেছিল। আজকেও নির্বাচন কমিশন একই অভিযোগ করে এবং তাতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে রাজ্য পুলিশের ডিজিপিকে অতিরিক্ত এফিডেভিট আবার জমা দিতে হবে এবং সেইটা জমা দিয়ে বলতে হবে যে কতগুলি অভিযোগ পুলিশের কাছে এসছে এবং সেগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে এসছে বা এসআইআর পর্ব চলাকালীন অন্য কোনো দিক থেকে এসছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে রাজ্য পুলিশ ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে তার বিস্তারিত রিপোর্ট এই অতিরিক্ত হলফনামা দিয়ে রাজ্য পুলিশের ডিজিপিকে সুপ্রিম কোর্টে জানাতে হবে এবং এর মামলার আগামী শুনানি রয়েছে আবার 10ই মার্চ, সেটা সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে। ফলে গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট এই মুহূর্তে নিজের নজরদারিতে নিয়ে নিয়েছে বলা যায়। বিচার বিভাগকে এর মধ্যে একদম সরাসরি যুক্ত করে সুপ্রিম কোর্ট একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আজকে যে এসআইআর প্রক্রিয়া তারা স্বচ্ছতার সঙ্গে এবং মসৃণভাবে ভোটের আগেই সম্পূর্ণ করতে চান এবং সেটার জন্যে সুপ্রিম কোর্টে যা যা করার সুপ্রিম কোর্ট সেইটা করতে প্রস্তুত এবং সেটা করতে আজকের অর্ডারই তো বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট সেটা করতে শুরু করে দিয়েছে। এটা একদম অর্ডার শিট দেখলে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের পারস্পরিক দোষারোপ নিয়ে রীতিমতো বিরক্ত। তারা চাইছেন একটা সুষ্ঠু সমাধান যাতে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করা যায়। এটাই সুপ্রিম কোর্ট আজকে তার রায়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ অতুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।